Hello everyone, welcome to the Literature Corner. I hope you all are doing well. সো আজ আমরা পিবি শেলির একটি গুরুত্বপূর্ণ এলিজি অ্যাডোনাইস পড়ব। এই কবিতাটি শেলি লিখেছেন জন কিটস এর মৃত্যুকে কেন্দ্র করে। সো এখানে একটা বিষয় শুরুতেই মনে রাখতে হবে, এটি শুধু একজন মৃত ব্যক্তির জন্য শোকের কবিতা নয়। শেলি প্রথমে কিটস এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন, কিন্তু ধীরে ধীরে তিনি আমাদের নিয়ে যাবেন ইমর্টালিটি এবং হোপের দিকে। অর্থাৎ কবিতার ইমোশনাল মুভমেন্ট হলো গ্রেভ, ডেথ, ইমর্টালিটি অ্যান্ড হোপ। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আমরা আগে লেখক বা কবির নাম, কবির সম্পর্কে জেনে নিব। তো শেলি ছিলেন ইংলিশ রোমান্টিক এজের অন্যতম প্রধান কবি। তার কবিতায় আমরা বারবার দেখতে পাই নেচার, বিউটি, ইমাজিনেশন, আইডিয়ালিজম। তাই অ্যাডোনাইসেও আমরা শুধু কিটসের মৃত্যুর ঘটনা পাব না, শেলি নেচার, ম্যাথোলজি এবং ইমাজিনেশনের সাহায্যে মৃত্যুকে একটি ফিলোসফিক্যাল বিষয় হিসেবে উপস্থাপনা করেছেন। এখন আমরা শিখব এই কবিতার ব্যাকগ্রাউন্ড। সো জন কিটস ছিলেন রোমান্টিক এজের একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ কবি, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তিনি মাত্র 25 বছর বয়সে রোমে মারা যান। কিটসের এই প্রিম্যাচিউর ডেথ শেলিকে গভীরভাবে প্রভাবিত করে, তাই শেলি অ্যাডোনাইস লিখলেন। এখানে দুটি বিষয় আলাদা করে মনে রাখবে। শেলি মর্নস কিটস ফিলোসফিক্যাল ডেথ, শেলি সেলিব্রেটস কিটস পোয়েটিক ইমর্টালিটি। অর্থাৎ কিটসের জীবন খুব ছোট ছিল, কিন্তু সে তার পোয়েট্রির মাধ্যমে আজীবন দীর্ঘদিন অমরত্ব লাভ করে। এই পোয়েমের টাইটেল হচ্ছে অ্যাডোনাইস। অ্যাডোনাইস নামটি গ্রিক ম্যাথোলজির অ্যাডোনিস এর সঙ্গে সম্পর্কিত। অ্যাডোনিস ছিল একজন অত্যন্ত সুন্দর তরুণ যে অল্প বয়সে মারা যায়। এখানে জন কিটসও অল্প বয়সে মারা যায়। শেলি জন কিটসকে সেই অ্যাডোনিসের সঙ্গে তুলনা করেছেন, তাই সহজভাবে মনে রাখবে অ্যাডোনিস ইউথ, বিউটি, প্রিম্যাচিউর ডেথ, আর অ্যাডোনাইস হচ্ছে জন কিটস। তাই টাইটেলটি শুধু একটি নাম নয়, এর মধ্যে কিটসের ইউথ, বিউটি এবং প্রিম্যাচিউর ডেথ এর এই তিনটি ধারণা আছে। অর্থাৎ যে অ্যাডোনিস অল্প বয়সে মারা যায়, অত্যন্ত সুন্দর তরুণ ছিল, সেই অ্যাডোনিসের সাথে জন কিটসকে তুলনা করা হয়েছে। সো হোয়াট ইজ অ্যান এলিজি? An elegy is a poem written to mourn the death of a person. অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে যে কবিতা লেখা হয় সেটি হচ্ছে এলিজি। হোয়াট ইজ আ প্যাস্টোরাল এলিজি? প্যাস্টোরাল এলিজি হলো এলিজির একটি বিশেষ ফর্ম, যেখানে মৃত ব্যক্তিকে অনেক সময় শেপার্ড বা পোয়েট হিসেবে উপস্থাপনা করা হয় এবং নেচারকে তার মৃত্যুতে মর্ন করতে দেখা যায়। I weep for Adonis, he is dead. এখানে অ্যাডোনাইস হচ্ছে জন কিটস। এই এক লাইনের মধ্যে আমরা কবিতার ওপেনিং মুড পেয়ে যাচ্ছি। বাট রিমেম্বার, দিস ইজ অনলি দ্য বিগিনিং, দ্য পোয়েম উইল নট রিমেইন ইন গ্রিফ ফর এভার। কারণ শেষ পর্যন্ত শেলি দেখাবেন ডেথ ক্যান নট ডিস্ট্রয় পোয়েটিক ইমর্টালিটি। তো মূল কবিতা শুরু করার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি, অ্যাডোনাইস কিন্তু ছোট কোনো কবিতা নয়। এটি মোট 55টি স্ট্যাঞ্জা নিয়ে গঠিত একটি দীর্ঘ কবিতা এবং প্রতিটি স্ট্যাঞ্জাতে রয়েছে 9টি লাইন। অর্থাৎ পুরো কবিতায় মোট 495টি লাইন রয়েছে। আর এই 9 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। আর এর প্রথম 8টি লাইন সাধারণত AMBIC প্যাটার্নের, আর শেষের 9ম লাইনটি হচ্ছে আলেকজান্ডারিয়ান প্যাটার্নের, অর্থাৎ যেটা তুলনামূলকভাবে একটি দীর্ঘ লাইন হয়ে থাকে। তাই অবশ্যই যদি আপনার অনেক ধৈর্য থাকে তাহলেই এই কবিতাটি পড়বেন।
তা না হলে গুগল অথবা চ্যাটজিপি থেকে আপনারা হচ্ছে এর সামারি অথবা কোনো বই থেকে সামারিটা জেনে নিতে পারেন, কিন্তু মূল কবিতা পড়তে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। সো নাও লেটস বিং উইথ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। আই উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড। শেলি সরাসরি তার গ্রিপ প্রকাশ করেছেন। এখানে অ্যাডোনাইস হচ্ছে কিডস। শেলি বলেছেন, আমি অ্যাডোনাইসের জন্য কাঁদছি কারণ সে মারা গেছে। এখানে পোয়েমের সেন্ট্রাল সিচুয়েশন এস্টাবলিশ হয়ে গেল, দ্য ডেথ অফ জন কিটস। সো ও উইপ ফর অ্যাডোনাইস দো আওয়ার টিয়ার্স। এখানে শেলি শুধু নিজে কাঁদছেন না, তিনি অন্যদেরও বলছেন অ্যাডোনাইসের জন্য কাঁদো। অর্থাৎ তার মৃত্যু এত বড় একটি লস যে সবাইকে এই গ্রিফের অংশ হতে হবে, সবাইকে সেটা রিয়েলাইজ করতে হবে যে সবাই কি হারালো, কি চলে গেল। দো নট দ্য ফার্স্ট হুইজ বিন সো ডিয়ার আহেড। এখানে ফার্স্ট একটি মেটাফরিক্যাল ইমেজ। ফার্স্ট এখানে বোঝাচ্ছে ডেড এবং লাইফলেসনেসকে। আমাদের চোখের পানি যতই থাকুক তা কিডসের মৃত্যু শরীরকে আর জীবিত করতে পারবে না। অর্থাৎ টিয়ার্স ক্যান নট ব্রিং দ্য ডেড ব্যাক টু লাইফ অ্যান্ড দো স্যাড আওয়ার সিলেক্টেড ফ্রম অল ইয়ার্স। এখানে শেলি আওয়ারকে পার্সনিফাই করেছেন, একটি সময়কে মানুষের মতো সম্বোধন করেছেন। এই স্যাড আওয়ার হলো কিডস এর মৃত্যুর সময়। টু মর্ন আওয়ার লস, এই সময়টিকে এমন একটি সময় হিসাবেই দেখানো হচ্ছে যা তাদের লসের জন্য মর্ন করবে। অর্থাৎ কিডস এর মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি একটি কালেকটিভ লস, মানে সমগ্র জাতির, সমগ্র বিশ্বের লস। ডাইড অ্যাডোনাইস টিল দ্য ফিউচার ডেয়ার্স ফরগেট দ্য পাস্ট। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া আছে। কিডস মারা গেছেন, কিন্তু শেলি বলেছেন যতদিন ফিউচার পৃথিবী পাস্টকে ভুলে না যাবে ততদিন কিডস এর এই কথা থাকবে। অর্থাৎ পৃথিবী যতদিন না তার অতীতকে ভুলে যাবে, ফেলে আসা দিনগুলোকে ভুলে না যাবে, ততদিন পর্যন্ত কিডসের কথা মনে থাকবে। পৃথিবী থেকেই কিডস এর নাম, পরিচয়, খ্যাতি কখনো বিলুপ্ত হবে না। অ্যান ইকো অ্যান্ড আ লাইট আনটু ইটারনিটি, এই স্ট্যাঞ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিডস এর ফেম ভবিষ্যতের মধ্যে একটি ইকো এবং লাইট হয়ে বেঁচে থাকবে। অর্থাৎ তার পোয়েট্রি ফিউচার জেনারেশনকে ইলুমিনেট করবে। অর্থাৎ কিডস ইজ physically dead, but his poetic fame will live forever. সো এইখানেই আমরা প্রথমবার পোয়েটিক ইমর্টালিটি এর ধারণা স্পষ্টভাবে পাই। এবার আমরা চলে এসেছি স্ট্যাঞ্জা 2-তে। এখানে মূলত মূল ক্যারেক্টার হলো ইউরেনিয়া। ইউরেনিয়াকে শেলি অ্যাডোনাইস এর সিম্বলিক মাদার হিসাবে রিপ্রেজেন্ট করেছেন। হোয়ার ওয়ার দো মাইটি মাদার হুইন হিললে, এখানে হোয়ার ওয়ার হচ্ছে ওয়ার আর দো হচ্ছে ইউ। এখানে পোয়েট কোশ্চেন করেছে, যখন অ্যাডোনাইস মারা গেল, মানে ইউরেনিয়াকে কোশ্চেন করেছে, যখন তোমার ছেলে মারা গেল হে শক্তিশালী মা, তখন তুমি কোথায় ছিলে? এখানে ইউরেনিয়া কিন্তু আসলেই তার মাদার না, এখানে কবি তাকে সিম্বলিক মাদার হিসেবে রিপ্রেজেন্ট করেছে। হোয়েন দ্য সন লাই পিয়ার্স বাই দ্য শাফট হুইচ ফ্লাইস ইন ডার্কনেস, এখানে দ্য সন হলো অ্যাডোনাইস বা কিডস, আর শ্যাফট বলতে আমরা অ্যারো বা তীর বুঝি। শেলি মৃত্যুকে এখানে একটি অদৃশ্য তীরের আঘাতের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ কিডস যেন অন্ধকারের মধ্যে মৃত্যুর তীরের আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে চলে গেছে। এখানে ডার্কনেস ও খুব মিনিংফুল একটি ডেট এবং আনসার্টিনিটি এর একটি সিম্বলিক ইমেজ।
Where was Lord Urania when Adonis died? আবার শেলি প্রশ্ন করেছেন, অ্যাডোনাইস যখন মারা গেল তখন সেই দুঃখিনী অ্যারোনিয়া কোথায় ছিলেন? এখানে লর্ন শব্দটির অর্থ হল দুঃখ, ভারাক্রান্ত, একাকী বা শোকাহত। অর্থাৎ ইউরেনিয়া নিজেও অ্যাডোনাইসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। With veiled eyes, mid listening echoes in her paradise. এখানে শেলি একটি বিউটিফুল ইমেজিনারি সিন তৈরি করেছেন। ভেলিড আইস বলতে বোঝানো হচ্ছে ইউরেনিয়া এর চোখ যেন দুঃখে আবৃত, আর প্যারাডাইস বলতে একটি হ্যাভেনলি বা ডিভাইন ওয়ার্ল্ড এর ধারণা পাওয়া যায়। অর্থাৎ ইউরেনিয়া যেন তার নিজের স্বর্গীয় জগতে বসে অ্যাডোনাইসের মৃত্যুর শোক করেছেন। She sat while on with soft, amber breath rekindled all the fading melodies. এখানে বলা হচ্ছে ইউরেনিয়া বসে আছেন এবং কেউ যেন তার ফেডিং মেলোডিসগুলো আবার জাগিয়ে তুলছে। এখানে মেলোডাইজ বলতে শুধু সাধারণ গান বোঝানো হয়নি, এটি পোয়েট্রি, মিউজিক, ইন্সপায়ারেশন এবং আর্টিস্টিক বিউটি এর প্রতীক হিসাবেও কাজ করেছে। অর্থাৎ কিডসের পোয়েট্রি এবং আর্টিস্টিক স্পিরিটের সঙ্গে এই ইমেজারি যুক্ত। With which like flowers that mock the crow's beneath, he had adorned and hid the coming bulk of dead. এখানে খুব সুন্দর একটি কম্পারিজন আছে। কিডস তার পোয়েট্রি দিয়ে পৃথিবীকে যেমন ফলোয়ার্স দিয়ে সাজিয়েছিলেন, তেমনই সেই সৌন্দর্যের আড়ালে যেন তার নিজের আসন্ন মৃত্যুকেও লুকিয়ে রেখেছিলেন। অর্থাৎ কিডসের পোয়েট্রি এত সুন্দর ছিল যে তার সৌন্দর্যের আড়ালে তার জীবনের শেষ পরিণতি, মৃত্যু যেন কিছু সময়ের জন্য ঢাকা পড়ে গিয়েছিল। তো এখন আমরা আলোচনা করব স্ট্যাঞ্জা 3। ও উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড। এটি গ্রিফের রিপিটেশন, কিন্তু এরপর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। ইয়েট, হোয়ার ফর, অর্থাৎ কেন কাঁদবে। এখানে শেলি নিজেই তার গ্রিফকে কোশ্চেন করতে শুরু করেছেন, কারণ কিডস এমন এক জায়গায় চলে গেছে যেখানে আর্থলি পেইন আর তাকে স্পর্শ করতে পারবে না। ফর হি ইজ গন, কিডস পৃথিবীর অর্ডিনারি এক্সিস্টেন্সের বাইরে চলে গেছে। এখানে ডেটকে শুধু ডিস্ট্রাকশন হিসাবে না দেখে ডিপার্চার হিসাবেও দেখা হচ্ছে। কিডস হ্যাজ লিভড দ্য ওয়ার্ল্ড ফর মর্টালিটি। এখান থেকেই শেলি ধীরে ধীরে ফিজিক্যাল ডেট থেকে স্পিরিচুয়াল এক্সিস্টেন্সের দিকে এগোচ্ছেন। তো এই স্ট্যাঞ্জাতে ইউরেনিয়ার এর মর্নিং এবং কিডস এর পোয়েটিক আইডেন্টিটি আরও স্পষ্ট হয়। মোস্ট মিউজিক্যাল অফ মর্নার্স, ইউরেনিয়াকে মিউজিক্যাল বলা হয়েছে কারণ তিনি পোয়েট্রি এবং মিউজিকের সিম্বলিক ওয়ার্ডের সঙ্গে যুক্ত। হু ওয়াজ দ্য স্যার অফ অ্যান ইমমর্টাল স্ট্রেন। এখানে গুরুত্বপূর্ণ শব্দ ইমমর্টাল স্ট্রেন। স্ট্রেন এখানে পোয়েটিক সং বা পোয়েট্রি এর সেন্সে ব্যবহৃত। অর্থাৎ কিডসের পোয়েট্রি ইমমর্টাল। এখানে শেলি আবার সেই সেন্ট্রাল আইডিয়াতে ফিরে এসেছেন। পোয়েট মে ডাই বাট পোয়েট্রি ক্যান রিমেইন ইমমর্টাল। সো কিডস এর যে ফিজিক্যাল ডেথ হয়েছে, কিন্তু তার স্পিরিট বা পোয়েটিক প্রেজেন্স পৃথিবীর উপর এখনও ইনফ্লুয়েন্স রাখছে। তো ফিজিক্যাল ডেথ ক্যান নট ডিস্ট্রয় পোয়েটিক জিনিয়াস। স্ট্যাঞ্জা 5, এখানে শেলি আরও কিছু পোয়েটসের কথা ভাবছেন যারা ইমমর্টালিটি এর দিকে পৌঁছেছেন অথবা যাদের জিনিয়াস অকালে নিঃশেষ হয়েছে। এখানে ফেম একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। কিছু কবির ওয়ার্ক সময়ের সঙ্গে টিকে থাকে, কিছু কবির জিনিয়াস মানুষের অপোজিশন, ফেড বা প্রিম্যাচুর ডেটের কারণে থেমে যায়। ফেম স্ট্রিন অ্যাবোড, এখানে ফেমের একটি সিম্বলিক ডেস্টিনেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ ফেম লাস্টিং লিটারারি রেপুটেশন। একজন পোয়েটের ফিজিক্যাল লাইফ শেষ হলেও তার ফেম তাকে ফিউচারের মধ্যে বাঁচিয়ে রাখতে পারে।
এই স্ট্যান্ডাতে কিডসকে ইউরেনিয়া এর ইয়ংগেস্ট অ্যান্ড রেয়ারেস্ট চাইল্ড হিসাবে দেখানো হয়েছে। এখানে কিডসের ইউথ এবং প্রিম্যাচিউর ডেটের আইডিয়া খুব গুরুত্বপূর্ণ। লাইক এ পেল ফ্লোয়ার, কিডসের সঙ্গে একটি পেল ফ্লোয়ারের কম্পারিজন এসেছে। ফ্লোয়ার এখানে ইউথ, বিউটি এবং ফ্র্যাগিলিটির ইমেজ। একটি ফুল পুরোপুরি ফুটে ওঠার আগেই যদি নষ্ট হয়ে যায় সেটি যেমন ট্র্যাজিক, কিডসের জীবনও তেমনই। দ্য ব্লুম হুজ পেটালস নিপেড বিফোর দ্য ব্লু, এখানে আরও স্পষ্টভাবে বলা হচ্ছে কিডসের পটেনশিয়াল পুরোপুরি বিকশিত হওয়ার আগেই তার জীবন শেষ হয়ে গেছে। বাট কিডস ডাইড অ্যাট দ্য হাইট অফ হিজ পোয়েটিক প্রমিস। এই স্ট্যান্ডায় ডেটকে একটি পাওয়ারফুল ফিগার হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্যাট হাই ক্যাপিটাল হোয়ার কিংলি ডেট কিপস হিজ পেল কোর্ট, ডেটকে এখানে একজন কিং হিসেবে পার্সনিফাই করা হয়েছে। ডেটের যেন নিজের রাজ্য ও কোর্ট আছে। এ গ্রেভ অ্যামং দ্য ইন্টারনাল, কিডসের গ্রেভ শুধু একটি অর্ডিনারি গ্রেভ নয়, শেলি তাকে ইন্টারনালের সঙ্গে যুক্ত করেছেন। এখান থেকে আবার ইমমর্টালিটির আইডিয়া আসে। সো হেস্ট হোয়াইল দ্য ভাউল্ট অফ ব্লু ইটালিয়ান ডে ইজ ইয়েট হিজ ফিটিং চার্নাল রুফ, এখানে ইটালি এর ব্লু স্কাইকে কিডস এর বিউরিয়াল চেম্বারের রুফের সঙ্গে তুলনা করা হয়েছে। কিডসের ডেট হলেও শেলি তার চারপাশের নেচারকে বিউটিফুল ও স্লোমেন ইমেজ হিসাবে ব্যবহার করেছেন। অর্থাৎ কিডসের ডেট হয়েছে, বাট হোয়েন শেলি তার আশেপাশের যে নেচারকে দেখে তখন মানে সে কিডসকে দেখতে পায়। অর্থাৎ কিডস হচ্ছে নেচারের মাধ্যমে, নেচারের মধ্যে বেঁচে আছেন। এখানে শেলি কিডস এর যে স্লিপকে ডিপ রেস্ট এর মতো দেখাচ্ছেন। অর্থাৎ ডেট এখানে স্লিপ অথবা কাইন্ড অফ রেস্ট। এখানে ডেট আরও ডার্কার হয়ে ওঠে। হি উইল হ্যাভেক নো মোর, কিডস আর জীবনে ফিরে আসবে না। এই ফিজিক্যাল ডেট এর ফাইনালিটি। সো দ্য শ্যাডো অফ হোয়াইট ডেট, ডেটকে এখানে হোয়াইট শ্যাডো হিসাবে পার্সোনিফাই করা হয়েছে। একই সঙ্গে করাপশন এবং হাঙ্গারের মতো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসও পার্সোনিফাইড হয়েছে। দ্য ল অফ চেঞ্জ, এখানে একটি ফিলোসফিক্যাল আইডিয়া খুব গুরুত্বপূর্ণ। ল অফ চেঞ্জ, সব ফিজিক্যাল এক্সিস্টেন্সের পরিবর্তনের অধীন। এটাই ন্যাচারের ল। দ্য ফিজিক্যাল বডি ইজ সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড ডিকে। এই স্ট্যান্ডায় আমরা ড্রিমস এবং মিনিস্টার্স অফ থটের ইমেজারি পাই। এগুলো কিডসের পয়েটিক ইমাজিনেশনের সঙ্গে যুক্ত। কিডস তার ইয়ং স্পিরিটের মধ্যে এই ড্রিমস এবং থটসকে নার্চার করতেন। এখন তিনি মারা যাওয়ায় তার পয়েটিক ইমাজিনেশনের সেই সিম্বলিক কম্প্যানিয়ন্সরাও যেন আশ্রয়হীন। দ্য প্যাশন উইংস মিনিস্টার্স অফ থট, এখানে পয়েটিক থটকে উইংস মিনিস্টার হিসাবে দেখা হয়েছে। অর্থাৎ ইমাজিনেশনের শক্তি খুব অ্যাক্টিভ ও ডাইনামিক। ওয়ান্ডার নো মোর, কিডসের ডেট এর ফলে তার ইমাজিনেশনের ওয়ার্ল্ডও যেন মর্ন করছে। সো কিডস ডেট ইজ অলসো এ লস টু দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন অ্যান্ড পোয়েট্রি। তো এই স্ট্যান্ডাতে একজন সিম্বলিক ফিগার কিডস এর কোল্ড হেড ধরে আছে, তার মুনলাইট উইংস আছে। সে বলছে আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড। কিডসের বডি ডেড হলেও লাভ, হোপ অ্যান্ড সরো ডেড হয়নি। লাইক ডিউ আপন আ স্লিপিং ফ্লোয়ার, কিডসের চোখে টিয়ারকে স্লিপিং ফ্লোয়ারের উপর ডিউ এর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে ফলোয়ার হচ্ছে
কিডস আর ডিউ হচ্ছে টিয়ার। আ লস্ট অ্যাঞ্জেল অফ আ রাইন প্যারাডাইস, এখানে একটি অ্যাঞ্জেলিক ইমেজ এসেছে। কিডসের ডেট এর কারণে একটি প্যারাডাইস যেন রান হয়েছে। সো কিডসের মৃত্যু একটি বিউটিফুল পোয়েটিক ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশনের মতোই। এই স্ট্যান্ডাতে অনেক সিম্বলিক ফিগার্স কিডসের মৃত্যু বডিকে ঘিরে মর্ন করছে। একজন স্টারি ডিউ দিয়ে তার বডি ওয়াশ করছে, আরেকজন নিজের হেয়ার কাট ওয়েট বানাচ্ছে, আরেকজন গ্রিফ নিজের বো ও রিডস ভেঙে ফেলতে চাইছে। এগুলো সবই রিচুয়াল মর্নিং এর সিম্বলিক ইমেজ। শেলি কিডস এর ডেটকে এমনভাবে দেখিয়েছেন যেন পুরো পোয়েটিক ইমাজিনেশনের ওয়ার্ল্ড তার ফানারালে এসেছে। সো মেইন ফোকাস হচ্ছে মর্নিং বিউটি সিম্বলিজম। তো এই স্ট্যান্ডাতে আবার কিডসের ফিজিক্যাল বডি এবং পোয়েটিক বিউটির কন্ট্রাস্ট আসে। তার মাউথ একসময় পোয়েট্রি ও মিউজিকের সোর্স ছিল, কিন্তু এখন দ্য ড্যাম ডেড তার লিভস এর ওয়ার্মথ নিভিয়ে দিয়েছে। আর ডাইং মিটোর যেন আকাশে হঠাৎ আলো ছড়িয়ে তারপর অদৃশ্য হয়ে যায়। কিডসের লাইফ এবং বিউটিও তেমন ব্রেভ বাট ব্রিলিয়ান্ট। শর্ট লাইফ, ইন্টেন্স ব্রিলিয়ান্স। তো এই স্ট্যান্ডাতে একের পর এক অ্যাবস্ট্রাক্ট ফিগার আসে, যেমন ডিজায়ার্স, অ্যাডোরেশনস, উইংড ডিস্টেনিস, গ্লোমস, হোপস, ফিয়ার্স, সোরো, প্লেজার। এইগুলো আসলে বাস্তব নয়, কাল্পনিক যে ফিগারগুলো। এখানে শেলি তার ইমাজিনেশনের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট ইমোশন অ্যান্ড আইডিয়াসকে পার্সনিফাই করেছে। সো এখানে নেচার এবং ইমাজিনেশনের যে ইন্টার ওয়ার্ল্ড যেন কিডসের ফানারাল প্রসেশনে অংশ নিচ্ছে। সো দ্য হোল ইমাজিনেটিভ ইউনিভার্স মর্নস অ্যাডোনাইস। সো এটি আজকের ক্লাসের শেষ স্ট্যান্জা। এখানে কিডস যা কিছু ভালোবাসতেন এবং তার ইমাজিনেশন দিয়ে যেগুলোকে পোয়েট্রিতে রূপ দিয়েছিলেন সব কিছু যেন তার জন্য মর্ন করছে। অল হি হ্যাড লাভড অ্যান্ড মোল্ডেড ইনটু থট, এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। কিডস শুধু নেচার দেখেননি, তিনি নেচারের উপর শেপ, কালার, স্মেল, সাউন্ড সব কিছু নিজের থটস এবং পোয়েট্রিতে রূপ দিয়েছিলেন। অর্থাৎ নেচার, কিডস, ইমাজিনেশন, পোয়েট্রি। ল্যামেন্টেড অ্যাডোনাইস, কিডস এর মৃত্যুর জন্য সব কিছু মর্ন করছে। এরপর মর্নিং, থান্ডার, ওশান এবং উইন্ড সব কিছুই পার্সনিফাইড হয়ে যায়। অর্থাৎ পুরো নেচার যেন কিডসের মৃত্যুর জন্য কাঁদছে। এখানে একটি গুরুত্বপূর্ণ লিটারারি ডিভাইস হচ্ছে পার্সনিফিকেশন। ন্যাচারাল এলিমেন্টসকে মানুষের মতো ইমোশন দেওয়া হয়েছে। তো আজ আমরা দেখলাম অ্যাডোনাইস কিভাবে শুরু হয়েছে। শুরুতে আছে ডেড, কিড যা ডেড, তারপর গ্রেভ, শেলি মর্নস হিম, এরপর নেচার অ্যান্ড দ্য ইমাজিনেটিভ ওয়ার্ল্ড মর্ন হিম, এবং ধীরে ধীরে আমরা পৌঁছেছি ইমমর্টালিটিতে। আর আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো কিডস physical life has ended, but Shelley has already started presenting his poetic presence as something that can survive death. সো এর পরের ক্লাসে আমরা দেখব এই আইডিয়া কীভাবে আরও গভীর হয় এবং শেলি কীভাবে ডেথ, চেঞ্জ, নেচার এবং ইমমর্টালিটিকে একসঙ্গে যুক্ত করেন। সো আজকের ক্লাসের 4টি কিওয়ার্ড হচ্ছে কিডস, গ্রিফ, নেচার, ইমমর্টালিটি।